দেখো এই কোয়েশ্চেনটাতে কি বলছে, দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট আর্ন অন অ্যান অ্যামাউন্ট ₹36p at an annual interest rate of 33.33% compounded semi-annually for 1 year surpasses the compound interest earned on an amount ₹16 into p minus 10 at an annual interest rate 37.5% compounded annually for 2 years by 80। ঠিক আছে, তার মানে প্রথমটার ক্ষেত্রে যে কম্পাউন্ড ইন্টারেস্ট হবে, দ্বিতীয়টার ক্ষেত্রে যে কম্পাউন্ড ইন্টারেস্ট হবে তার থেকে সেটা 80 বেশি। তাহলে সেক্ষেত্রে আমরা কি করে করব, দেখো তোমার এখানে 33.33% রেট অফ ইন্টারেস্ট আছে। 33.33% মানে আমরা কি জানি, 1/3। 33.33% মানে আমরা জানি 1/3। এটা কি হচ্ছে, কম্পাউন্ডেড সেমি অ্যানুয়ালি। কম্পাউন্ডেড যখন সেমি অ্যানুয়ালি হয় তার মানে রেটকে আমরা কি দিয়ে ভাগ করি, 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে রেটকে ভাগ করি। আর টাইমকে আমরা কি দিয়ে গুণ করি, 2 দিয়ে গুণ করি। ঠিক আছে, তার মানে টাইম হয়ে যাচ্ছে 2 টাইমস, 2 টাইমস ক্যালকুলেট হবে কম্পাউন্ড ইন্টারেস্টে। আর রেটের ক্ষেত্রে রেট কি হয়ে যাবে তখন 1/6। তার মানে এখন তোমার 6 থেকে 7 হচ্ছে 1 টাকা, আবার 6 থেকে 7 হচ্ছে, তাহলে 36 আর এখানে 49, 36 ইউনিটের ভ্যালু কত, 36p। তাহলে তোমার এখানে 13 ইউনিটের ভ্যালু কত হবে, 13p। তাহলে প্রথমটার থেকে যে কম্পাউন্ড ইন্টারেস্ট আর্ন হচ্ছে সেই কম্পাউন্ড ইন্টারেস্টটা কত, 13p। এইবার কি বলছে, এইবার বলছে যে পরবর্তীটার ক্ষেত্রে তার রেট অফ ইন্টারেস্ট কত, 37.5, হুইচ ইজ কম্পাউন্ডেড ফর 2 ইয়ার্স। ঠিক আছে, তাহলে 37.5 মানে আমরা কি জানি, 3/8। তাহলে এখন কি হচ্ছে, 8 থেকে 11 হচ্ছে, আবার 8 থেকে 11 হচ্ছে। তাহলে এখানে তোমার প্রিন্সিপাল আর অ্যামাউন্টের রেশিও কত, 64 আর 121। ঠিক আছে, 64 আর 121। তাহলে 64 ইউনিটের ভ্যালু আমার কত বলছে, 64 ইউনিটের ভ্যালু আমার বলছে 16p মাইনাস 160। তাহলে যদি আমি কেটে দিই তাহলে এখানে তোমার 10 থাকছে, এখানে 16 থাকছে, এখানে 4 থাকছে। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 1 ইউনিটের ভ্যালু হচ্ছে p মাইনাস 10 বাই 4। তবে তোমার এখানে কম্পাউন্ড ইন্টারেস্টে কত আসছে, 7 ঘর, 6 আর 1 7, 5 ঘর, 57 ইউনিট, 57 ইউনিট আসছে। তাহলে 57 ইউনিটের ভ্যালু কত, 57 ইউনিটের ভ্যালু হচ্ছে p মাইনাস 10 বাই 4 ইন্টু 57। এটা কি, এটা হচ্ছে দ্বিতীয়টার ক্ষেত্রে কম্পাউন্ড ইন্টারেস্ট, দ্বিতীয়টার ক্ষেত্রে কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে প্রথমটার ক্ষেত্রে কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে 13p, দ্বিতীয়টার ক্ষেত্রে কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে তোমার 57p মাইনাস 570, মাইনাসে মাইনাসে প্লাস 570 বাই 4 ইকুয়ালস টু 80। তাহলে এখানে তুমি যদি ক্যালকুলেট করো 4 তেরং 52, এখানে ক্যালকুলেট করলে তোমার 4 তেরং 52, 52p আসছে, 52p মাইনাস 57p প্লাস 570 ইকুয়ালস টু 320। তাহলে এখান দিয়ে করলে তোমার কি আসছে, মাইনাস 5p। আর এইটা যদি এইদিকে যায় তাহলে মাইনাস হয়ে যাবে, মাইনাস 0.52। তাহলে মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, পি এর ভ্যালু তোমার কত আসছে, 50। তাহলে পি এর ভ্যালু তোমার কত বেরিয়ে গেল, 50। ঠিক আছে, ফাইন্ড দ্য ভ্যালু, ডিটারমাইন দ্য ভ্যালু অফ পি প্লাস 10। তাহলে 50 প্লাস 10 ইকুয়ালস টু 60 ইজ ইউর অ্যান্সার। বলো, বুঝতে পেরেছো কি বলছে? Pari can finish the entire task on her own in 32/5 days। তাহলে পারি একটা কাজ 32/5 দিনে টোটাল করতে পারে। whereas Raju and Stuti combined can accomplish the work in 24/5 days। তাহলে রাজু আর স্তুতির কম্বাইন কাজ কত, 24/5 days। তাহলে এদের দুজনের এলসিএম কত হবে, 96। তাহলে এটা দুজনের এলসিএম যদি 96 হয়, এখানে কত হবে, 3 × 5 = 15, 4 × 5 = 20। ঠিক আছে,
এবার কি বলেছে, গিভেন দ্যাট পারিস এফিসিয়েন্সি ইজ ইন এ 5:4 রেশিও উইথ রাজু। তাহলে পারির এফিসিয়েন্সি আর রাজুর এফিসিয়েন্সি তোমাকে বলে দিয়েছে কত, 5:4। 5 ইউনিটের ভ্যালু যদি 15 হয়, 1 ইউনিটের ভ্যালু 3, তাহলে রাজুর এফিসিয়েন্সি কত হয়ে যাবে, 12। তাহলে এর ভেতর থেকে রাজুর এফিসিয়েন্সি যদি 12 হয়, তাহলে স্তুতির এফিসিয়েন্সি কত হবে, 8। ঠিক আছে। হাউ মেনি ডেজ উইল ইট টেক টু শ্রুতি টু কমপ্লিট 41.66% অফ দ্য টাস্ক ইন্ডিভিজুয়াল। টোটাল টাস্ক কত, 96, 41.66 মিন 8.33 হচ্ছে 1/12। তাহলে 5/12 মানে কি হয়ে যাচ্ছে, 41.66। তাহলে এতটা কাজ করতে হবে স্তুতিকে। স্তুতির এফিসিয়েন্সি কত, তো স্তুতির এফিসিয়েন্সি 8। তাহলে 8 বারং 96, 8 8 কেটে গেল। তাহলে ইন 5 days স্তুতি ক্যান কমপ্লিট দ্য টোটাল ওয়ার্ক। বলে বুঝতে পেরেছো? দেখো এই কোয়েশ্চেনটাতে কি বলছে, বিটুইন 9 AM and 11:15 AM when buses from two local lines P and Q commence their route simultaneously। তার মানে কি, দুটো রুট আছে, একটা রুট হচ্ছে পি, একটা রুট হচ্ছে কিউ। দুটো রুটের থেকে বাস যাচ্ছে, এটা 9টায় ছাড়ছে, এই রুটের থেকেও তোমার 9টায় ছাড়ছে। ঠিক আছে, দুটোই সেম টাইমে একই সময়ে যাত্রা শুরু করছে, সাইমালটেনিয়াসলি মানে সেম সময়ে যাত্রা শুরু করছে। লাইন পিস বাসেস ডিপার্ট এভরি 10 মিনিটস। তাহলে লাইন পি এর বাস প্রত্যেক 10 মিনিট অন্তর অন্তর যায়। তার মানে এখন যদি 9টায় যায়, নেক্সট বাস কটায় যাবে, 9:10-এ। তারপরের বাস কটায় যাবে, 9:20-তে। তারপরের বাস 9:30-এ। তারপরের বাস 9:40-এ। ঠিক আছে, এরকম করতে করতে যায়। while lines queues bus depart every 15 minutes। তাহলে এটা প্রথম বাস 9টায় গেলে এটা 9:15-তে, তারপরে 9:30-এ, তারপরে 9:45-এ, তারপরে 9:60 মানে 10টাতে, তারপরে তোমার 10:15-তে, তারপরে 10:30-এ, এরকম করতে করতে যায়। ঠিক আছে, প্রথমে 9টায় ছাড়ে, তারপরে 9:15-তে একটা ছাড়ে, তারপরে 9:30-এ একটা ছাড়ে, আর আগেরটা 9:10-এ ছাড়ে, 9:20-তে ছাড়ে, 9:30-এ ছাড়ে, 9:40-এ ছাড়ে। ঠিক আছে, এরকম করতে করতে 11:15 পর্যন্ত সবকটা বাস যায়। ঠিক আছে, এবার কি বলেছে, হোয়াট ইজ দ্য কাউন্ট অফ দিস ইনস্ট্যান্সেস ডিউরিং দ্য টাইম স্প্যানস। হোয়াট ইজ দ্য কাউন্ট অফ দিস ইনস্ট্যান্সেস ডিউরিং দিস টাইম স্প্যান। মানে বলতে চাইছে যে এই পি আর কিউ একসঙ্গে যেরকম যাত্রা শুরু করেছিল, একসঙ্গে 9টায়, একই সঙ্গে 9টায় যেরকম যাত্রা শুরু করেছিল, ওরকম কতবার একসঙ্গে সে যাত্রা শুরু করবে। হোয়াট ইজ দ্য কাউন্ট অফ দিস ইনস্ট্যান্সেস ডিউরিং দ্য টাইম স্প্যান। দিস ইনস্ট্যান্সেস মানে যখন বোথ দ্য বাস ডিপার্ট সাইমালটেনিয়াসলি, মানে দুটো বাস সাইমালটেনিয়াসলি 9টায় যাত্রা শুরু করার পরে আবার কখন কখন একই সাথে, কোন কোন টাইমে একই সাথে যাত্রা করবে 11:15 থেকে 9টার ভেতরে। বুঝতে পেরেছো ওই কোয়েশ্চেনের মানে? কোয়েশ্চেনের মানে বোঝা গেছে? তাহলে দেখো, প্রথমবারে তো 9টায় শুরু করলো একবার, ঠিক আছে, একবার একসঙ্গে যাত্রা শুরু করলো। দ্বিতীয়বার কখন করবে, যখন 9:30 হবে, 9:30-এ আবার একসঙ্গে যাত্রা শুরু করবে। তৃতীয়বার কখন করবে, তৃতীয়বার করবে যখন 10টা বাজবে, যখন 10টা বাজবে তখন আবার একসঙ্গে যাত্রা শুরু করবে। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে 9টায় যাত্রা শুরু করলো, তারপরে 30-এ করছে, তারপরে 10টায় করছে, মানে 10টা মানে কি, 10টা মানে 9টা 960, এটা মানেই 10টা। ঠিক আছে, তারপরে 10:30-এ করবে। ঠিক আছে, 10:30-এ করবে। তাহলে আমি যদি এখানে ভালো করে লিখি, প্রথমে 9টায় করছে, তারপরে 9:30-এ, তারপরে 10টা, তারপরে 10:30-এ, তারপরে তোমার এরপরে 45-এ করবে না, 11টায় করবে একসঙ্গে যাত্রা, তারপরে 11:30-এ করবে,
কিন্তু 11:30 পর্যন্ত আমরা যাব না, কারণ আমার টাইম লিমিট বলেছে 11:15 পর্যন্ত। 11:15 পর্যন্ত তারা যাত্রা করবে, ঠিক আছে? টাইম লিমিট বলে দিয়েছে আমার 11:15 পর্যন্ত। তাহলে কতবার যাত্রা করছে? 1, 2, 3, 4, 5, 5 বার একসঙ্গে যাত্রা করছে, কারণ 9টায় ছাড়ছে, আর এরপর পর এতবার যাত্রা করছে। তবে তুমি একবার ভালো করে দেখো, এই যে 30, এখানে আমি তোমাকে আরেকটা জিনিস বলছি, এই যে 30, 60, এগুলো কার মাল্টিপল? এগুলো কার মাল্টিপল? এগুলো 15-র মাল্টিপল। তাহলে 15-র মাল্টিপল দিয়েও তুমি করতে পারো। 15-র মাল্টিপলে তোমার যেহেতু এখানে 15 বলেছে, 10 আর 15, 10 মিনিট আর 15 মিনিট, এখানে 10 মিনিট আর 15 মিনিট অন্তর অন্তর যে বাস যাচ্ছে, তাহলে 10 আর 15-এর এলসিএম যখন আসবে, 10 আর 15-এর যখন এলসিএম আসবে, সেই সময়ে দুটো বাস একসঙ্গে আবার যাত্রা শুরু করবে। 10 আর 15-এর এলসিএম কি? 30, 60, 90, ঠিক আছে? 30, 60, 90, তারপরে কি 120, ঠিক আছে? এরকম করে করে যাত্রা শুরু করবে। 120 মানে কত? 11টা, 11 AM। 90 মানে কত? 10টা 30। 60 মানে কত? 10টা। 30 মানে কত? 30 মানে 9টা 30, ঠিক আছে? এরকম করে করে এদের এলসিএম নিয়েও তুমি করতে পারো যে কোন এলসিএম পর্যন্ত এরা যাত্রা করছে। এবার কথা হচ্ছে, আমার অ্যান্সার 5 হবে না 4 হবে? আমার অ্যান্সার 5 হবে না, কারণ এই 9টা ক্যালকুলেট হবে না। কেন হবে না? কারণ তোমাকে কোয়েশ্চেনে বলেছে বিটুইন 9 AM টু 11 PM, তার মানে 9 AM আর 11 PM কে বাদ দিয়ে এদের ভেতরে কোন কোন সময়ে বাসগুলো একসঙ্গে যাত্রা করবে। তাহলে 9 AM কে যদি তুমি বাদ দিয়ে দাও, তাহলে টোটাল 4 বার একসঙ্গে যাত্রা করছে। বুঝতে পেরেছো? বোঝা গেছে? মীরা bought 2 earrings each for rupees p each, but sold first earring for rupees 800 and the second for 1000. আচ্ছা, she earned a profit of 25% on the first earring. তাহলে প্রথম ইয়ার্নিং এ সে 25% প্রফিট করছে, মানে 1/4, 4 টাকার ওপরে 5 টাকা, 1 টাকা প্রফিট করছে। তাহলে বেচছে কত টাকায়? 5 টাকাতে। তাহলে 5 ইউনিটের ভ্যালু যদি তোমার 800 হয়, কারণ প্রথম ইয়ার্নিং কে সেল করছে কটায়? 800-এ। 5 16 80, 160। তাহলে সিপি কত? সিপি হচ্ছে 4 16 64, 640। তাহলে পি এর ভ্যালু হচ্ছে তোমার কত? 640। হোয়াট ইজ হার প্রফিট অন সেকেন্ড ইয়ারিংস ইফ ক্যালকুলেটেড অন কস্ট প্রাইস? এখানে কি আর কিছু বলছে? she earned a profit of 25% on the first earring when আচ্ছা সরি, when calculated on selling price আছে। আচ্ছা সরি, when calculated on selling price means, দেখো যখন তোমার সেলিং প্রাইসের ওপরে সেটা বেচছে, তার মানে কি এই 4টা এখন তোমার সেলিং প্রাইস, আর এটা তোমার কি? এটা প্রফিট। তাহলে তোমার সিপি কত? সিপি 3 ইউনিট। 4 ইউনিটের ভ্যালু যদি তোমার 800 হয়, 1 ইউনিটের ভ্যালু কত? 200। তাহলে সিপি কত? 600। তাহলে পি এর ভ্যালু তোমার কত? 600। তাহলে এবার কি বলছে? এবার প্রফিট ক্যালকুলেট করতে বলছে সেকেন্ডের জন্য। সেকেন্ডটার তাহলে কস্ট প্রাইসের উপরে বের করতে বলছে, তাহলে সেকেন্ডের জন্য তোমার সেল করেছে কত টাকায়? 1000 টাকায়। লাভ হয়েছে কত? 400 টাকা। 400/600 ইন্টু 100%, হুইচ ইজ ইকুয়াল টু 66.66%। বলো, বুঝতে পেরেছো? N solid cylinders of length 128 meters and radius r meters are melted to form M solid spheres of radius 4r meters. আচ্ছা, যখন একটা সিলিন্ডারকে মেল্ট করা হচ্ছে, তখন তুমি তার ভলিউমকে মেল্ট করছো। সিলিন্ডারের ভলিউমের ফর্মুলা কি? পায়ার স্কোয়ার এইচ। আর স্ফিয়ারের ভলিউমের ফর্মুলা কি? 4/3 পায়ার কিউব। ঠিক আছে? N solid cylinders of length 128 meters, তার মানে এখন এর লেন্থ কত? N solid cylinders মানে N into পায়ার স্কোয়ার এইচ ইকুয়ালস টু
এম সলিড স্ফিয়ার্স, এম ইন্টু 4/3 পাই আর কি। ঠিক আছে, যখন আমি এদেরকে মেল্ট করছি তখন তুমি এদেরকে ইকুয়াল করছো। ঠিক আছে, একটা মেল্ট করে যখন আরেকটা তৈরি হচ্ছে তখন তার মানে এই দুটোকে ইকুয়াল করছো, যাই এদের টোটাল ভলিউম সেম হবে। যখন একটা মেল্ট করে তুমি আরেকটা জিনিস তৈরি করছো এদের টোটাল ভলিউম সেম হবে। ঠিক আছে, তবে তোমার এখানে কি কি কাটা যাচ্ছে, পাই পাই কাটা যাচ্ছে। ঠিক আছে, আর কি কাটছো, আর তোমার এখানে আর স্কোয়ার আর আর কিউব আছে, তাহলে আর স্কোয়ার আর আর কিউব কাটলে তোমার এখানে আর হচ্ছে। ঠিক আছে, আর স্কোয়ার আর আর কিউব কেটে দাও, আর হচ্ছে। তাহলে n solid cylinders of length 128 meters। আচ্ছা, তাহলে এখন লেন্থ 128 মানে এইচ এর ভ্যালু কত, 120 আর 128 আর n into 128 r equals to radius, and radius r meters are melted to form m solid spheres of radius 4r, 4 radius 4r meters। এখন রেডিয়াস কত, m into 4/3 into 4r। ঠিক আছে, তাহলে আর আর এখানে আবার কেটে গেল, 4 4 16, 16 দিয়ে যদি কাটো 8 16 128, 8 16 128। তাহলে m বাই n এর ভ্যালু কত হবে, m বাই n এর ভ্যালু হবে 3। হ্যাঁ 24 আর 1, সরি। আচ্ছা 1 মিনিট, আমরা না একটা জিনিস আমি মিস্টেক করে গেছি। মিস্টেকটা হচ্ছে যে আমরা এটা জানি না যে দুজনের রেডিয়াস সমান নাকি, দুজনের রেডিয়াস সমান নাকি এটা আমরা জানি না। ঠিক আছে, আমরা এটা জানি যে পাই সমান, এটা হচ্ছে। হ্যাঁ বলো। কিন্তু সেটা তোমার রেডিয়াস 128 r meters and radius r meters are melted to form m solid sphere of radius 4r meters। রেডিয়াস তো বলে দিয়েছে, পাই স্কোয়ার এইচ আর 4/3 পাই আর কিউব। ঠিক আছে, তাহলে এখান থেকে পাই পাই কেটে গেল। ঠিক আছে, আর স্কোয়ার দিয়ে আর কে কেটে দাও, তাহলে n ইন্টু 128 r, n into 128 r equals to m into 4/3 into 4r। ঠিক আছে, 4/3 into 4r। তাহলে এই আর আর এই আর কেটে গেল, কারণ এখানে এই আর স্কোয়ার দিয়ে কাটলে এখানে এই আরটা থাকছে, রেডিয়াস 4r মিটার্স। আচ্ছা, তাহলে যদি আমি এখানে radius r meters are melted to form m solid spheres and radius 4r meters। n n n হ্যাঁ, আর স্কোয়ারের সঙ্গে আর কিউব কাটলে তোমার আর থাকছে, তাই তো। হ্যাঁ
হ্যাঁ, আগে মান বসিয়ে নেওয়াটাই বেটার হবে, কারণ আগে মান বসিয়ে না নিলে তোমার এখানে আর এর ভ্যালু দুটোর ক্ষেত্রে যে সেম না আলাদা সেটা তুমি বুঝতে পারছো না। আগে মান বসিয়ে নেওয়াটাই ভালো হবে। তাহলে পাই আর স্কোয়ার এইচ ইকুয়ালস টু এম ইন্টু 4/3 পাই আর কিউব, তাহলে এন ইন্টু আর স্কোয়ার ইন্টু 128 আর equals to m into 4/3 into 64 r কিউব। ঠিক আছে, তাহলে এবার আর স্কোয়ারের দিয়ে আর কিউব কেটে গিয়ে আর থাকছে, এই আর কেটে যাচ্ছে। আগে মান বসিয়ে নেওয়াটা বেটার, কারণ দুটোর ক্ষেত্রে রেডিয়াস আর দিয়েছে কিন্তু তোমার এটার ভ্যালু তো দিয়ে 4r, তো তোমার ওটাকে চেঞ্জ করে নেওয়াটা উচিত আমাদের। ঠিক আছে, আগে মান বসিয়ে নেওয়াটাই ভালো। তাহলে এবার 64 দিয়ে যদি কাটো, 64 দিয়ে তুমি এটাকে ডাইরেক্ট কাটলে তোমার 2 আসছে, আর 2 দিয়ে এটাকে কাটলে তোমার 2 আসছে। তাহলে n বাই m এর ভ্যালু কত? n বাই m এর ভ্যালু হচ্ছে 2/3। n আর m এর ভ্যালু হচ্ছে 2/3। এখানে m প্লাস n কত আসছে? 5, আর m মাইনাস n কত আসছে? 1। তাহলে এবার তোমাকে দেখতে হবে যে এই দুটো 5 আর 1 এর রেশিওতে আছে নাকি। এটা 5:1 এ আছে, আর তোমার এটাও 5:1 এ আছে, এইটা 5:1 এ নেই। তাহলে 1 and 2 is our answer, 1 and 2 is our answer। তাহলে এই রকম ভ্যালুর কোয়েশ্চেন পুট করে যদি করতে হয়, আগে সব থেকে বেটার মান বসিয়ে নাও। মান বসিয়ে নিলে তোমার ওটা পুরোপুরি কোনো রকম এরর আসার সম্ভাবনা থাকবে না, না হলে রেশিও চেঞ্জ হয়ে যাবে। কারণ তোমাকে তো ওই ভ্যালুটা দিয়ে, রেডিয়াসের ভ্যালুটা তো তোমাকে দিয়েছে, তা রেডিয়াসের ভ্যালুটাকে তোমার 4 কিউব ওটা করে ইউটিলাইজ করা উচিত আমাদের কাছে। বুঝতে পেরেছো? A mixture contains 160 liter of milk and water in the ratio 5:3। তাহলে মিল্ক আর ওয়াটার কত আছে? মিল্ক আর ওয়াটার আছে 5 আর 5 আর 3 8, 8 দুগুণা 16, মানে 20। তাহলে 20 হলে এদিকে তোমার 100, এদিকে তোমার 60। If by adding x liter milk the ratio becomes 2:1, যখন তুমি x লিটার মিল্ক অ্যাড করছো the ratio becomes 2:1। এখানে তোমার 60 থাকছে, 2:1 থাকছে, তাহলে এখানে এটা উল্টে গেলে তোমার কত হয়ে যাচ্ছে? 120 হবে। তাহলে x এর ভ্যালু কত? x এর ভ্যালু 20। and if y liters water is added, এবার একটা কথা ভালো করে শোনো, এখানেও ইফ দিয়ে শুরু হচ্ছে, এখানেও ইফ দিয়ে শুরু হচ্ছে। তাহলে দুটো পজিশনে যখন আমি ইফ দিয়ে শুরু করছি, তার মানে এখান থেকে এইটাকেই আমি কন্টিনিউ করব না, কিন্তু আমাকে এইখান থেকে নিতে হবে, এইখান থেকে নিতে হবে, মানে ইনিশিয়াল থেকে নিতে হবে। দুটো ক্ষেত্রেই যখন আমি ইফ দিয়ে করছি তখন আমার ইনিশিয়াল থেকে ক্যালকুলেট হবে আবার। তাহলে এখন তোমার মিল্ক আর ওয়াটারের রেশিও কত? মিল্ক আর ওয়াটার কত আছে? 160। এটা হচ্ছে সেকেন্ড পার্ট ইফের জন্য। ইফ y লিটার ওয়াটার ইজ অ্যাডেড দ্য রেশিও বিকামস 4:3। তাহলে 160 প্লাস y 4:3, 4 দিয়ে কাটলে 25, 3 25 75, তাহলে y এর ভ্যালু কত? 15। Find the ratio of milk and water if 2x liter milk and is removed. 2x means 40 liter milk is removed। 40 liter milk যদি আমি রিমুভ করি তাহলে তোমার কত থাকছে? এখানে মিল্ক 60 and 2y liter water is added। 2y means 30, 30 liter water তুমি অ্যাড করছো, মানে এখানে তোমার কত আসছে? 90। ঠিক আছে, তাহলে রেশিও কত হবে? 60 into 90, 2:3, 2:3 is our correct answer। বুঝতে পেরেছো? দেখো কোয়েশ্চেনে কি বলছে। হ্যাঁ বলো, কি বলছে? A invested x plus 5,000 for 3 years, B invested 2x plus 3,750 for 4 years, and C invested 3x plus 2,250 for 2 years respectively if the rate of interest is 20%। তার মানে কি, এখানে তোমার দেখো কিছুটা তো তুমি দেখেই বলতে পারো এটা তোমার 60% হবে, এটা তোমার 80% হবে, এটা তোমার 40% হবে। কিছু তো তোমাকে স্কিপ করতেই হবে, সব তো খাতায় লিখবে না। 60% মানে কি? 60% মানে হচ্ছে 3/5। তাহলে এখানে তোমার প্রথমটাতে 3/5x ইন্টারেস্ট পাচ্ছ, দ্বিতীয়টাতে কত পাচ্ছ? 3,000 টাকা ইন্টারেস্ট পাচ্ছ।
ঠিক আছে, প্রথমটার জন্য। দ্বিতীয়টার জন্য 80%, 80% মানে কত, 4/5, 4/5 মানে 8x/5 তুমি ইন্টারেস্ট পাচ্ছ, প্লাস 5 দিয়ে যদি কাটো 4/5 দিয়ে যদি কাটো তোমার 5 7 35, 5 5 25, 750, 750 গুণ 4 করলে তোমার কত থাকছে, 0 0 4 7 28, 8 4 2 30, 3000 টাকা ইন্টারেস্ট থাকছে। আবার তৃতীয়টার জন্য কি থাকছে, তৃতীয়টার জন্য তোমার থাকছে হচ্ছে 2 ইয়ার্স মানে 40%, 40% মিনস 2/5 মানে 6x/5 তোমার ইন্টারেস্ট পাচ্ছ, প্লাস 2250 মিনস 5 দিয়ে কাটলে 5 দিয়ে যদি কাটো 4 5 20, 5 5 25, 450, 450 2/5 ইন্টু 2 করো 900, ঠিক আছে। এই তিনটে যোগফল তোমার কত, 8x প্লাস 1150। এই তিনটে যোগ, দেখো 5 তো সবার ক্ষেত্রে কমন, তাহলে উপরেরটা যোগ করে দাও, 6 8 14, 14 আর 3 17, 17x/5 প্লাস এখানে 6900 ইকুয়ালস টু কত, 8x প্লাস 1150। এবার 8xটাকে এদিকে নিয়ে যাও, এক কাজ করো, উল্টোটা করো, এটাকে এদিকে নিয়ে যাও, এটাকে এদিকে নিয়ে আসো। এটাকে যদি এইদিকে নিয়ে আসো তাহলে বিয়োগ করলে তোমার কত আসছে, 0 5 1 1 2 7 5 5750। আর এইটাকে যদি এইটা দিয়ে বিয়োগ করো 17x/5, আর এদিকে তোমার 8x বিয়োগ করলে তোমার এখানে কত আসছে, 40x, 40x করলে তোমার এখানে কত আসছে, 3 ঘর 1 1 2 2 ঘর 23x/5, 5 দিয়ে এখানে গুণ করে দাও। আচ্ছা 23 দিয়ে দেখো তো কাটা যায় নাকি, 23 দিয়ে যদি কাটো 23 দুগুণে কত, 46, এখানে তোমার কত আসছে, 1 ঘর 1 ঘর 5, 250, 23 দিয়ে কাটলে এটাকে 250 আসছে, আর তাহলে x এর ভ্যালু কত আসছে, 1250, x এর ভ্যালু আসছে 1250, ঠিক আছে, x এর ভ্যালু 1250। দেন ফাইন্ড দ্য ইন্টারেস্ট আর্নড বাই সি। দেখো সি এর ইন্টারেস্ট তুমি অলরেডি বের করে রেখেছো, সি এর ইন্টারেস্ট তাহলে কত হবে, 5 দিয়ে যদি 1250 কে কাটো, 5 দিয়ে কাটলে তোমার 250 আসছে, তার মানে এটা যদি 1250 হয়, 5 দিয়ে কাটলে তোমার 250 আসছে, তাহলে 6 ইন্টু 250 মানে কত, 1500 প্লাস 900 করলে তোমার কত আসছে, 2400। বুঝতে পেরেছো? দেখো এখানে কি বলছে, প্লেন টেক অফ ফ্রম ইন্ডিয়া at 6 AM and landed Egypt at 10 AM। তাহলে ইন্ডিয়া থেকে একটা প্লেন টেক অফ করলো, ঠিক আছে, টেক অফ করে ইজিপ্টে গেল, কটায় টেক অফ করেছে, সকাল 6টায়, ইজিপ্টে পৌঁছেছে কখন, 10টায়, ঠিক আছে। অ্যান্ড আচ্ছা এবার কি বলেছে, এইবার বলছে আফটার রেস্টিং ফর অ্যান আওয়ার, মানে ইজিপ্টে 1 ঘন্টা রেস্ট করার পরে সেই প্লেনটা 1 ঘন্টা রেস্ট করার পরে আবার রওনা দিল, ঠিক আছে। রওনা দিয়ে ইন্ডিয়াতে কখন পৌঁছালো, ইন্ডিয়াতে পৌঁছালো সন্ধ্যে 7টায়, ঠিক আছে। অফ দ্য সেম ডে, ইফ আফটার রেস্টিং ফর 3 more hours it flew back to Egypt, then at what time it will land in Egypt। তার মানে যদি সে 1 ঘন্টার বদলে আরো 3 ঘন্টা বেশি রেস্ট নিত, তারপরে রওনা দিত, ঠিক আছে। আফটার রেস্টিং, আচ্ছা ইফ আফটার রেস্টিং ফর 3 more hours it flew back to, আচ্ছা ইন্ডিয়াতে এসে 3 ঘন্টা রেস্ট নেওয়ার পরে যখন যদি সে আবার রওনা দিত ইজিপ্টের জন্য, তবে সে কখন ইজিপ্টে পৌঁছতো, ঠিক আছে। এটা আমাকে দেখো, এখানে তোমার সেম ডেতে তোমার যাত্রা হচ্ছে, যেটা আমি ভালো করে লক্ষ্য করছি, সেম ডেতে তোমার যাত্রা হচ্ছে। সেম ডেতে যদি যাত্রা হয়, ইন্ডিয়ার থেকে সকালবেলা যাচ্ছে, বিকেলবেলা যখন ইন্ডিয়াতে আসছে তখন কটা বাজে, 7 PM বাজে, তাহলে 6 + 7, একদিনে টোটাল 13 ঘন্টা লাগছে ইজিপ্ট যেতে আর আসছে, যার ভেতরে 1 ঘন্টা সে ইজিপ্টে কি করেছে, রেস্ট করেছে, 1 ঘন্টা ইজিপ্টে রেস্ট করেছে, রেস্ট করে আবার ইন্ডিয়াতে এসছে, তার মানে টোটাল যাত্রা হয়েছে 12 ঘন্টার ইন্ডিয়া থেকে ইজিপ্ট। আমি ইন্ডিয়ার রেসপেক্টে বলছি, ইন্ডিয়ার রেসপেক্টে বলছি, কারণ আমাকে ইন্ডিয়াতে ফিরতে হচ্ছে
ইন্ডিয়ার থেকে যাওয়ার আর ইন্ডিয়ার থেকে আসার টাইমটা আমি জানি সেম ডেতে, সেম ডেটা প্রচণ্ড জরুরি। সেম ডেতে যাত্রা হচ্ছে, তার মানে টোটাল আমার টাইম লাগছে কত, 13 ঘন্টা। আর তার ভেতরে 1 ঘন্টা তোমার কি হচ্ছে, 1 ঘন্টা তোমার রেস্ট হচ্ছে। 1 ঘন্টা রেস্ট করে আবার যখন টোটাল তাহলে 12 ঘন্টার জার্নি হচ্ছে, তাহলে 12 ঘন্টা টোটাল লাগছে, তার মানে যেতে আর আসতে। এবার তো তোমাকে বলে দেয়নি যে কে প্রথমটাতে যদি বেশি সময় লাগে, দ্বিতীয়টাতে কম সময় লাগছে, এরকম তো কিছু বলেনি। তার মানে অ্যাকচুয়ালি এখানে দুটোতেই যেতে 6 ঘন্টা লাগছে, যেতে 6 ঘন্টা লাগছে আসতে, ঠিক আছে, অ্যাকর্ডিং টু ইন্ডিয়ার টাইম জোন। তাহলে 6 ঘন্টা যখন যেতে লাগছে, তাহলে এখানে তোমার যখন ইজিপ্টে পৌঁছাচ্ছে 10 AM, তখন ইন্ডিয়াতে কত বাজবে, 12 PM। তারপরে ইজিপ্টে 1 ঘন্টা রেস্ট করে আবার তোমার 7 PM তোমার কোথায় ফিরে আসছে, ইন্ডিয়াতে ফিরে আসছে। তাহলে আমার এখান থেকে জরুরি কি ছিল, ইজিপ্ট ইন্ডিয়ার থেকে 2 ঘন্টা পিছনে আছে, ইজিপ্ট ইন্ডিয়ার থেকে 2 ঘন্টা পিছনে আছে, এখান থেকে আমি বুঝতে পারলাম, ঠিক আছে। কারণ এখানে আমার অ্যাকচুয়ালি ইন্ডিয়ার থেকে যেতে লাগছে 6 ঘন্টা, কিন্তু ইজিপ্টে যে ঢোকার সাথে সাথে সেটা দেখাচ্ছে 2 ঘন্টা কমে গেছে, অ্যাকচুয়ালি তোমার 6 ঘন্টা কিন্তু দেখাচ্ছে 4 ঘন্টা, ঠিক আছে। তার মানে ইজিপ্ট ইন্ডিয়ার থেকে 2 ঘন্টা পিছনে আছে। তাহলে এবার ইন্ডিয়াতে যখন ফ্লাইটটা ল্যান্ড করলো, ল্যান্ড করার পরে 3 ঘন্টা রেস্ট করলো, 3 ঘন্টা রেস্ট করা মানে এখন কটা বাজে, 10 PM, 10 PM বাজে, 8টা 9টা 10টা, 3 ঘন্টা রেস্ট করার পরে যখন আবার ইজিপ্টের জন্য যাত্রা শুরু করবে, তখন আবার 6 ঘন্টা লাগবে। 6 ঘন্টা মানে কি, 11টা 12টা 1টা 2টো 3টে 4টে, তাহলে অ্যাকচুয়ালি ইন্ডিয়ান টাইম অনুযায়ী তোমার 4 AM এ পৌঁছানোর কথা, অ্যাকচুয়ালি ইন্ডিয়ান টাইম অনুযায়ী 4 AM এ পৌঁছানোর কথা, কিন্তু ইজিপ্ট কি 2 ঘন্টা পিছনে চলছে, তার মানে ইজিপ্টে তখন কটা বাজবে, 2 AM। বলো বুঝতে পেরেছো, বোঝা গেছে। A invested certain amount at compound interest, find the rate of A invested certain amount at compound interest, find the rate of interest. Ratio of interest earned after 1 year and 2 years is 5:11. এটা দিয়ে বের করতে পারবে, দেখে বোঝা যাচ্ছে, কারণ কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ এ সাকসেসিভ ম্যাটার। তাহলে 5 থেকে 11 যাচ্ছে, তার মানে 11-র জন্য তোমার প্রিন্সিপাল কত, 5, তাহলে তোমার এখানে ইন্টারেস্ট কত, 6/5 ইন্টু 100% করলে তোমার প্রথমটা দিয়ে তোমার রেট অফ ইন্টারেস্ট বেরিয়ে যাবে। পারবে তো কোয়েল, দেখে তো বুঝতে পারছো যে প্রথমটা দিয়ে হবে। তারপরেরটা কি বলছে, ইফ হি হ্যাড ইনভেস্টেড সেম অ্যামাউন্ট অ্যাট সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড দ্য রেশিও অফ ইন্টারেস্ট simple and compound interest earned after 2 years is 10:11। আচ্ছা, যদি সে 2 বছর ধরে ওই সেম অ্যামাউন্টটাই তোমার সিম্পল ইন্টারেস্টে ইনভেস্ট করে, আর 2 বছর পরে সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের রেশিও 10:11 আসে। আচ্ছা, তাহলে সিম্পল ইন্টারেস্ট 2 বছর পরে যদি 10ই আসে, তার মানে কি প্রত্যেক বছরে 5 করে কেটেছে, ইন্টারেস্ট পেয়েছে। কম্পাউন্ড ইন্টারেস্ট 2 বছরে যদি 11 আসে, তাহলে প্রথম বছরে প্রিন্সিপালের ওপরে 5 পাচ্ছে, দ্বিতীয় বছরে প্রিন্সিপালের ওপরে 5 পাচ্ছে, প্লাস এইটার ওপরে আবার 1 পাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমার ইন্টারেস্ট কত হবে, 1/5 ইন্টু 100%। তাহলে এইটা দিয়েও বের করতে পারবো, হ্যাঁ কি না? বের করতে পারবো। তাহলে এখানে এই দ্বারাও আমাদের অ্যান্সার হয়ে গেল। দেখো কি বলছে, এ ট্যাঙ্ক ইজ কানেক্টেড উইথ 35 পাইপস, each of the inlet pipe can fill the tank in 20 hours। ইনলেট পাইপ 20 আওয়ার্সে একটা ট্যাঙ্ক ফিল করতে পারে, and each of the outlet pipe can empty the tank in 60 hours। আচ্ছা আচ্ছা, ধরে নিলাম এ 20 আওয়ার্সে ফিল আপ করছে, এ 60 আওয়ার্সে খালি করছে, টোটাল ওয়ার্ক আমি ধরে নিলাম 60 আওয়ার্স। তাহলে ইনলেট পাইপগুলোর এফিসিয়েন্সি কত, 3, আর আউটলেট পাইপগুলোর এফিসিয়েন্সি কত, -1, ঠিক আছে। এবার কি হচ্ছে, এবার বলছে ইফ অল দ্য পাইপস আর কেপ্ট ওপেন when the tank is empty it will take 2.5 hours to fill the tank। যখন সব পাইপ তোমার ওপেন করা হলো
তখন তোমার টোটাল ট্যাঙ্কটাকে ফিল আপ করতে 2.5 আওয়ার্স লাগছে। হাউ মেনি অফ দিস ইনলেট পাইপ, তাহলে এর ভেতরে কতগুলো হচ্ছে তোমার ইনলেট পাইপ, ঠিক আছে, এটা আমাকে বের করতে বলেছে। আচ্ছা, তাহলে আমি এখানে কি করে করব? ট্যাঙ্কিতে জল ভরতে হবে 60 ইউনিট, আর তাতে সময় লাগছে 2.4 আওয়ার্স। তাহলে টোটাল নাম্বার অফ পাইপস আমি বের করতে পারবো। তাহলে এখান দিয়ে যদি এটা হয়ে যায়, তাহলে 6 গুণ 25 আর নিচে 6 6 6 কেটে গেলে তোমার এখানে টোটাল নাম্বার অফ পাইপস কত? 25টা পাইপস আমার কাছে থাকলে আমি ট্যাঙ্কটা ফিল আপ করতে পারবো, ঠিক আছে। 25টা পাইপ যদি আমার কাছে থাকে, লেট অল পাইপস আর ইনলেট। তাহলে সবকটা পাইপ যদি ইনলেট পাইপ হয়, তাহলে টোটাল ইনলেট পাইপ কত? 35 × 3 = 105, and all pipes are outlet pipe. Let all pipes are outlet pipe. তাহলে সবকটা আউটলেট পাইপ 35 × -1 = -35। তাহলে টোটাল আমি ধরলাম যে সব পাইপ হচ্ছে ইনলেট পাইপ 105, আর সব পাইপ হচ্ছে আউটলেট পাইপ 35, আর যতগুলো পাইপ থাকলে আমি একটা ট্যাঙ্ক ফিল আপ করতে পারবো তাদের মিডল ভ্যালু হচ্ছে 25, ঠিক আছে। তাহলে এদের যদি আমি অ্যালিগেশন করে আমার এখানে কি আসছে? এখানে আসছে 60:2, এখানে কত আসছে? 0.8 80। তাহলে আমার ইনলেট পাইপ আর আউটলেট পাইপের রেশিও কত আসছে? ইনলেট পাইপ আর আউটলেট পাইপের রেশিও আসছে হচ্ছে 3:4, আর টোটাল নাম্বার অফ পাইপ কত আছে? 35। তাহলে 7 ইউনিটের ভ্যালু কত? 35। 1 ইউনিটের ভ্যালু কত? 5। আমাকে কি বের করতে বলছে? হাউ মেনি অফ দিস ইনলেট পাইপস, হাউ মেনি অফ দিস আর ইনলেট পাইপ। দ্য টোটাল নাম্বার অফ ইনলেট পাইপস কত এদের ভেতরে? ইন্টু 5 করে দাও, 15। তাহলে টোটাল নাম্বার অফ ইনলেট পাইপস আর 15। বলো, বুঝতে পেরেছো? A shopkeeper sold 2 items, that is item A and item B. Discount given on the item A and item B is 12.5% and 40% respectively. If the shopkeeper earned a profit of 40% on selling item A, যদি সে 40% ইনকাম করে, incurred a loss of 25% on selling item B, then find the ratio between the percentage by which he marked item A and item B above their cost price. আচ্ছা, তাহলে প্রথমটাতে ডিসকাউন্ট দিচ্ছে এর ক্ষেত্রে 12.5% ডিসকাউন্ট দিচ্ছে, আর এদিকে তোমার প্রফিট করছে কত? 40%। আর দ্বিতীয়টার ক্ষেত্রে তোমার কি হচ্ছে? দ্বিতীয়টার ক্ষেত্রে 40% ডিসকাউন্ট দিচ্ছে আর লস করছে কত? 25%, ঠিক আছে, লস করছে 25%। এই রকম অঙ্কের ক্ষেত্রে যদি তোমাকে ডিসকাউন্ট আর প্রফিট অথবা লস দেওয়া থাকে আর সিপি আর এমপির ভেতরে রেশিও চাই, তাহলে এর ডাইরেক্ট একটা সূত্র আছে, CP/MP। CP/MP কত আছে? 100 - D percentage by 100 plus P percentage, ঠিক আছে। এটা হচ্ছে প্রফিটের জন্য। আর লসের জন্য কি আছে? CP/MP 100 - D percentage by 100 - L percentage, ঠিক আছে। তাহলে এখানে যদি তুমি সেই সূত্র অনুযায়ী বসাও, তাহলে 100 - 12.5 মিনস 1/8। তাহলে 100 - 1/8 না, এটা তাহলে তোমার 1 - 1/8, কারণ এটা তোমার পার্সেন্টেজটাকে ভেঙে যখন তুমি রেশিও করছো, তার মানে 100টা কি হিসাবে? 1 হিসাবে ক্যালকুলেট হবে। তার মানে এখানে তোমার কি হয়ে যাবে? প্রথমটার ক্ষেত্রে 1 - 1/8 বাই 1 প্লাস 2/5, আর দ্বিতীয়টার ক্ষেত্রে কি হবে? CP/MP রেশিও 1 -
2/5 বাই 1 মাইনাস 1/4, তাহলে এখান থেকে কি আসছে 7/8 বাই 7/5, এখান থেকে কি আসছে 3/5 বাই 3/4, তাহলে এখানে সিপি আর এমপি রেশিও কত? এখানে সিপি আর এমপি রেশিও হচ্ছে 5/8 সিপি এমপি। এখানে সিপি এমপি রেশিও কত? এখানে সিপি এমপি রেশিও হচ্ছে 4/5। ঠিক আছে, আমাকে কি বলেছে? আমাকে বলেছে then find the ratio between the percentage by which he marked item A and item B above their cost price। তাহলে এর রেশিও বার করতে বলেছে যে কত পার্সেন্টেজে সে মার্ক আপ করেছে। কস্ট প্রাইস ছিল 5, বেচছে 8 টাকায়, তাহলে মার্ক আপ করেছে কত? 3 টাকায়। তাহলে 3/5 কার থেকে মার্ক আপ করেছে? কস্ট প্রাইসের থেকে মার্ক আপ করেছে। 3/5 মানে কত? 60% এর ক্ষেত্রে। আর এইটার ক্ষেত্রে কত? 20%। তাহলে এইটার ক্ষেত্রে 1/5 মানে 25%। 1/4 মানে কত? 25%। তাহলে যদি ক্যালকুলেট করলে আমার কি আসছে? 5 12 60, 5 5 25, 12:5 ইজ আওয়ার অ্যান্সার। বুঝতে পেরেছো? 3 persons A, B, C took a part in 1600-meter race to reach all of them at the same time. A can give B a start of 400 meters and C a start of 200 meters. How many meters of start can C give to B in 2100 মিটারের রেস? ঠিক আছে, তাহলে এ যখন 16, আচ্ছা, এ ক্যান গিভ বি এ 400 মিটার স্টার্ট। তাহলে আমি যখন এটার মানে হচ্ছে এ যখন 1600 মিটারে পৌঁছে গেছে, বি তখন কোথায় আছে? বি তখন 1200 মিটার আছে, কারণ এ বি কে 400 মিটারে স্টার্ট দিচ্ছে। তার মানে কি এ বি এর থেকে 400 মিটার এগিয়ে আছে। অ্যান্ড সি এ 200 মিটার স্টার্ট। তাহলে সি এখন কোথায় আছে? সি এখন 1400 মিটারে আছে। তাহলে এদের রেশিও কি? এদের রেশিও হচ্ছে 8:6:7। ঠিক আছে, এইবার কি বলছে? এইবার বলছে যে হাউ মেনি মিটারস অফ স্টার্ট ক্যান সি গিভ বি এ 2100 মিটার রেস। তাহলে এখন তোমার 6:7 নিয়ে কথা বলছে যে হাউ মেনি মিটারস অফ স্টার্ট। তাহলে সি বি কে কত মিটারে স্টার্ট দেবে যখন সি 2100 মিটারে রেস করছে? তাহলে সি যখন 2100 মিটারে রেস করছে, তাহলে 7 ইউনিটের ভ্যালু কত? 2100। 1 ইউনিটের ভ্যালু কত? 300। এখানে কত? 1800। তাহলে কত মিটারে স্টার্ট দেবে? 300 মিটারে স্টার্ট দেবে। বুঝতে পেরেছো?